নেফ্রোলজির সেকেন্ড পার্ট যেটা, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মেইনলি যে ডিসকাশনটা হয়েছে সেটা হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ রিলেটেড। এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, একটা কোশ্চেন মিনিমাম আসে, অনেক দুইটা বা তিনটা কোশ্চেন আসে। তাহলে পুরো টপিকসটাই মানে একটা ডিজিজ নিয়ে মেইনলি ডিসকাশন হয়েছে। এটার অনেকগুলো পার্ট আছে বা অনেকগুলো কজ আছে যেগুলো পরীক্ষায় আসে। এর মধ্যে সব থেকে বেশি যেটা আসে যে গ্লোমেরুলার ডিজিজগুলোর ডায়াগনোসিস, বিভিন্ন সিনারিও থাকবে, সেখান থেকে ডায়াগনোস করতে হবে। অনেক সময় ম্যানেজমেন্ট আসে অথবা ইনভেস্টমেন্ট ফাইন্ডিংস আসে। এর মধ্যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, তারপরে হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি, ইন্ডারসনজেন পারপুরা, আর হচ্ছে গুড পাস্টুল বা অ্যান্টিজিবিএম ডিজিজ, সবগুলোই পরীক্ষা কোশ্চেন আসে। গ্লোমেরুলার ডিজিজগুলো পড়ার আগে আমাদের গ্লোমেরুলার যে স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে একটু ধারণা লাগবে। তাহলে স্ট্রাকচার তো আমরা একদম পিওর অ্যানাটমির মতো পড়বো না, জাস্ট ভালো একটা ধারণা রাখবো। তাহলে গ্লোমেরুলাস জিনিসটা কি আমরা আগে ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে ডাক্ট অফ ক্যাপিলারিস। মানুষের কিসের মাধ্যমে অ্যাপারেন্ট আর্টেরিয়াল আসে আর ব্লাডটা বেঁধে আছে ইফারেন্ট আর্টেরিয়াল। এর মাঝখানে যে ক্যাপিলারি সিস্টেমটা থাকে এটাই হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এখানে হচ্ছে আমাদের এফারেন্ট আর্টেরিয়াল আর এখানে হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল, আর এখানে আমাদের রয়েছে মাঝখানে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি। এই ক্যাপিলারি মেইন কাজ হচ্ছে কি ফিল্ট্রেশন করা। এখন ক্যাপিলারির কয়েকটা লাইনিং, এপিথেলিয়াম এবং কিছু স্ট্রাকচার থাকে যেটা আমাদের একটু জানা লাগবে। একদম ক্যাপিলারির সাথে কি থাকে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে ফার্স্ট এখানে একটা লেয়ার থাকে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এরপরে থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এরপরে থাকে হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। তাহলে প্রথমে রয়েছে আমাদের এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এরপর রয়েছে এপিথেলিয়াম। গ্লোমেরুলার এপিথেলিয়ামে আমরা বলছিলাম একটা স্পেশাল সেল থাকে, এই সেলগুলো কি বলা হয় পোডোসাইট। এগুলো বিভিন্ন ফুড প্রসেস থাকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের পোডোসাইট। আর এর মাঝখানে কিছু কন্ট্রাক্টাইল সেল থাকে, সেগুলোকে বলা হয় মেসেনজিয়াল সেল। একে আলাদা করে একটু আগে দেখে মাঝখানে মাঝখানে মনে করেন মেসেনজিয়াল সেল আছে আমাদের। তাহলে এই স্ট্রাকচার রিলেটেড ডিজঅর্ডারগুলো আমাদের মেইনলি লাগবে। তাহলে এখানে যে পোডোসাইট থাকে, এই পোডোসাইটের মেইন কাজকে আমরা বলছিলাম এটা হচ্ছে একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে। ফিল্ট্রেশন ব্যারিয়ার ফর অ্যালবুমিন, মানে ওয়ান অফ দ্য প্রোটিন। তাহলে কোনো কারণে যদি ফিল্ট্রেশন ব্যারিয়ারটা ড্যামেজ হয়, মানে পোডোসাইটের জন্য কেন প্যাথোলজি হয়, তাহলে কি হবে অ্যালবুমিনগুলো বেশি বেশি টিউব দিয়ে বের হয়ে যাবে গ্লোমেরুলাস দিয়ে। তার মানে অ্যালবুমিন ইউরিয়া বা প্রোটিন ইউরিয়া হবে। তাহলে পোডোসাইটগুলো যদি ড্যামেজ হয় তাহলে কি সমস্যা হবে, মেইনলি প্রোটিন ইউরিয়া বেশি বেশি হবে। এখন যদি কোনো কারণে পেশেন্টের এন্ডোথেলিয়াম এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এগুলো যদি ড্যামেজ হয় তখন সমস্যা কি হবে, এই যে গ্লোমেরুলাস দিয়ে যে সেলগুলো পাস করতেছে আরবিসি ডাব্লিউবিসি, এই সেলগুলো তখন এই ক্যাপিলারিতে লিকেজ হবে এবং তখন এটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তার মানে এন্ডোথেলিয়াম এবং জিবিএম গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এগুলো ড্যামেজ হলে তখন বেশি সমস্যা যেটা হবে আরবিসি ইউরিনের সাথে পাস করবে, মানে হেমাচুরিয়া হবে। একই সাথে প্রোটিনও কিছু লস হবে। তবে পোডোসাইট ড্যামেজ হলে যে পরিমাণ প্রোটিন ইউরিয়া হয়তো এত সিগনিফিকেন্ট প্রোটিন ইউরিয়া ইউজুয়ালি হয় না।
তাহলে এখানে প্রোটিনের হবে তবে একটু কম। এখন আগের ক্লাসে আমরা দুইটা ব্যাসকিন ফল পড়ছিলাম, একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম এবং নেফ্রোটিক সিন্ড্রোমের মেকানিজম। নেফ্রোটিকে কি হয়, মেইনলি পোডোসাইটগুলো ড্যামেজ হয় এবং সে কারণে এখানে মেইনলি প্রোটিনটা থাকে এবং এটা ম্যাসিভ প্রোটিনুরিয়া, এবং এই ক্ষেত্রে ইউজুয়ালি হেমাচুরিয়াটা থাকে না। অপরদিকে নেফ্রাইটিস সিন্ড্রোমের ক্ষেত্রে কি হয়, ইনফ্লামেশন হয়, তারপর সেলুলার প্রলিফারেশন হয়, এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ড্যামেজ হয়, তারপর টি-সেল ফর্মেশন, এই কারণগুলোতে কি হয়, এই লেয়ারগুলো তখন ড্যামেজ হয়, এর ফলে কি হয়, আর্টিফিশিয়াল ইউরিনের সাথে লিকেজ হয়ে যায়, তখন পেশেন্টের হেমাচুরিয়া ডেভেলপ করে। তাহলে কোনো পেশেন্টের যদি হেমাচুরিয়া থাকে বা ইউরিনে আরবিসি থাকে অথবা আরবিসি কাস্ট থাকে, তাহলে সেগুলো ইন্ডিকেট করবে ড্যামেজ টু এন্ডোথেলিয়াম ও গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এবং এগুলোকে আমরা বলবো নেফ্রাইটিক প্রেজেন্টেশন। নেফ্রাইটিক প্রেজেন্টেশন। তাহলে এখানে আমাদের বেসিক দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্স ফর নেফ্রোটিক অ্যান্ড নেফ্রাইটিক। তাহলে নেফ্রাইটিকে মেইন প্যাথোলজিটা কোথায়, পোডোসাইটে, এখানে মেইনলি পোডোসাইট ড্যামেজ হয়। আর নেফ্রাইটিকে বেশি সমস্যা হয় এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, আর একটা থেকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ড্যামেজ হতে পারে। নেফ্রোটিকে শুধু যাবে হচ্ছে প্রোটিন লস হবে, মানে প্রোটিন ইউরিয়া হবে, এবং এটা হবে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, কারণ ফিল্ট্রেশন যে ব্যারিয়ারটা ছিল সেটা ড্যামেজ হয়ে গেছে। আর নেফ্রাইটিকে কি হবে, নেফ্রাইটিকের ক্ষেত্রে বেশি সিগনিফিক্যান্ট হচ্ছে হেমাচুরিয়া, এর সাথে প্রোটিন ইউরিয়া থাকবে। এবং এক্ষেত্রে ইউজুয়ালি ইনফ্ল্যামেশন, সেলুলার প্রলিফারেশন, টি-সেল ফাংশন এগুলো বেশি থাকে। এখন আমরা যে এন্ডোথেলিয়াল লেয়ার এপিথেলিয়াল লেয়ার পড়লাম, এটা আরেকটা সিগনিফিক্যান্স হচ্ছে গ্লোমেরুলার ডিজিজের মধ্যে কিছু আছে ইমিউনো কমপ্লেক্স মেডিটেড ডিজিজ, কিছু আছে অ্যান্টিবডি মেডিটেড ডিজিজ। তাহলে এই ডিজিজগুলোতে অনেক সময় ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয়। এগুলো কোথায় ডিপোজিশন হয়, সাব এপিথেলিয়াল অ্যান্ড সাব এন্ডোথেলিয়াল লেয়ারে। তাহলে আমাদের যে এপিথেলিয়াম আছে এবং এন্ডোথেলিয়াম আছে এর নিচে এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। এবার আমরা ডিজিজগুলোতে যাই। তাহলে গ্লোমেরুলার ডিজিজের হলমার্ক ফিচার্স কি, প্রোটিন ইউরিয়া। নর্মালি আমরা এর আগে ফিজিওলজি পড়াশোনা বলছিলাম যে ইউজুয়ালি ইউরিন দিয়ে মানে অ্যালবুমিন বা লার্জ সাইজের কোনো প্রোটিন ইউজুয়ালি পাস করে না। কিছু প্রোটিন পাস করতে পারে, কিন্তু সেগুলো অ্যামাউন্ট রেশিও কম, এবং অ্যালবুমিন ভার্চুয়ালি কখনোই পাস করে না। তাহলে যদি অ্যালবুমিন পাস করে এবং প্রোটিন পাস করে, তাহলে এটা হচ্ছে হলমার্ক ফিচার্স অফ গ্লোমেরুলার ডিজিজ। গ্লোমেরুলার যে ডিজিজগুলো আছে এগুলো মেইনলি হচ্ছে ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড। এরপর একটা বক্স আছে প্রোগনোস্টিক ইন্ডিকেশনস ইন গ্লোমেরুলার ডিজিজ। তাহলে এটা অবশ্যই সবগুলো গ্লোমেরুলার ডিজিজের জন্য প্রোগনোস্টিক ফ্যাক্টর। এটা অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে যদি কোনো পেশেন্টের মেল সেক্স থাকে, পেশেন্টের হাইপারটেনশন, পারসিস্টেন্ট সিভিয়ার প্রোটিনিউরিয়া থাকে, পেশেন্টের র্যাপিড রেট অফ ডিক্লাইন ইন রেনাল ফাংশন থাকে, এলিভেটেড ক্রিয়েটিনিন থাকে, অথবা টিউবুলেন্সিয়াল ফাইব্রোসিস থাকে রেনাল বাইপাস, তাহলে এগুলো হচ্ছে প্রোগনোসিস ইন্ডিকেট করে। এখন গ্লোমেরুলাইটিস আমরা বললাম যে মেইনলি হচ্ছে ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড। এখন এখানে যে অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয়, এগুলো কোন কোন স্ট্রাকচার এগেইনস্টে ফর্মেশন হতে পারে। তাহলে আমরা স্ট্রাকচার সময় কি কি ডিসকাস করলাম, একটা হচ্ছে পোডোসাইট, তারপর হচ্ছে মেসেনজিয়াম যেটা কন্ট্রাক্টাইল সেল থাকে, তারপর হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই চারটি স্ট্রাকচার আমরা ডিসকাস করছি। আর এর বাইরে কি হতে পারে, সার্কুলেটিং ইমিউনো কমপ্লেক্স ডিপ্রেশন হতে পারে, আর প্ল্যান্টেড অ্যান্টিজেন হতে পারে। এর মধ্যে পোডোসাইটিস যে ড্যামেজ হয়, পোডোসাইট ড্যামেজটা আমরা বলছিলাম মেইনলি নেফ্রোটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট হয়। নেফ্রোটিক সিনড্রোম অনেকগুলো প্যাথোলজি হতে পারে। এর মধ্যে অ্যান্টিবডি ফর্মেশন হয় মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে, এবং এই অ্যান্টিবডিটা ফর্মেশন হয় অ্যান্টিফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1 অ্যান্টিবডি, অ্যান্টিজেন এগেইনস্ট। এই অ্যান্টিজেন থাকে পোডোসাইট সেলে। মেসেনজিয়ামে আইজিএ অ্যান্টিবডি বা আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে।
আর গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এখানে অ্যান্টিবডি যদি ফর্মেশন হয় সেটা বলা হবে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি, এটা পাওয়া যায় গুড পাস্টুর ডিজিজে। এরপর হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম ড্যামেজ হতে পারে ইন কেস অফ ভাস্কুলাইটিস। আরেকটা হতে পারে কি ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয়ে গ্লোমেরুলার ড্যামেজ হতে পারে। এটা কি দেয় গ্লোমেরুলার সিরাম সিকনেস বা এন্ডোকার্ডাইটিস, যেগুলো হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের এক্সাম্পল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এই ধরনের রিঅ্যাকশন হতে পারে। এর মধ্যে আমাদের মেইনলি লাগবে হচ্ছে পোডোসাইট, মেসেনজিয়াম এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এই তিনটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে। এরপর আমরা যখন কোনো গ্লোমেরুলার ডিজিজ রিলেটেড কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করবো? তাহলে এট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এই যে প্রেজেন্টেশনটা আছে এটা কি নেফ্রাইটিক প্রেজেন্টেশন নাকি নেফ্রাইটিক প্রেজেন্টেশন। কিভাবে আলাদা করবো? যদি পেশেন্টের দেখি আমরা যে এনএসডিএম আছে, ওভার প্রোটিনুরিয়া আছে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে এবং পেশেন্টের হেমাচুরিয়া নাই, তাহলে সেটা হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন। আর যদি কোনো পেশেন্টে দেখি হেমাচুরিয়া আছে, অলিগুরিয়া আছে, হাইপার টেনশন আছে এবং প্রোটিনুরিয়াতে সাব নেফ্রোটিক রেঞ্জে মানে লেস দেন 3.5 গ্রাম পার ডে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নেফ্রেটিক প্রেজেন্টেশন। তাহলে ফার্স্টে নেফ্রোটিক এবং নেফ্রেটিক প্রেজেন্টেশন এটা আমরা আলাদা করবো। এরপরে দেখবো যে পেশেন্টটা কোনো রিস্ক ফ্যাক্টর বা অ্যাসিড কোনো কন্ডিশন আছে কিনা। তাহলে নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রোটিক সিনড্রোমের যে কজগুলো আছে এই কজগুলো অ্যাসিডের ফিচার্স আমাদের জানা লাগবে। তাহলে ডায়াগনোসিসের জন্য এইটুকুই এনাফ। এরপরে কিছু কোশ্চেনে অনেক সময় জানতে চাওয়া হতে পারে যে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস। তাহলে এখানে ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের শুধু একটা জিনিস জানা লাগবে, রেনাল বায়োপসি ফাইন্ডিংস। তাহলে বায়োপসি ফাইন্ডিংস কোনটাতে কি ধরনের চেঞ্জ থাকে এটা আমাদের জানা লাগবে। এন্ড ফাইনালি খুবই রেয়ারলি অনেক সময় কোশ্চেন আসতে পারে এটা ট্রিটমেন্ট কি বা প্রগনোসিস কেমন। ট্রিটমেন্ট বেশিরভাগই সেম, সো এটা খুব একটা আসে না। প্রগনোসিসটা লাগবে, কারণ কিছু ডিজিজ আছে যেগুলো প্রগনোসিস খুবই ভালো, কিছু ডিজিজ আছে যেগুলো প্রগনোসিস খারাপ, তাহলে এটা আমাদের একটু জানা লাগবে। তাহলে গ্লোমেরুলার ডিজিজের যে প্রেজেন্টেশনগুলো আছে এটা আমরা বললাম হচ্ছে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন আর একটা হচ্ছে নেফ্রাইটিক প্রেজেন্টেশন। নেফ্রোটিক প্রেজেন্টেশনের মেইন ফিচার্স কি? এখানে ম্যাসিভ প্রোটিনুরিয়া থাকবে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে এবং হেমাচুরিয়া থাকবে না। এখন তাহলে আমাদের জানা লাগবে নেফ্রোটিক প্রেজেন্টেশন কি কারণে হতে পারে। তাহলে মেইনলি এখানে তিনটা প্রেজেন্টেশন হতে পারে। একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি বা মিনিমাল চেঞ্জ ডিজিজ, দেন হচ্ছে মেমব্রেন গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আর এর বাইরে আমরা আরো দুইটা এর আগের ক্লাসে অ্যামাইলয়েডোস আর একটা হচ্ছে রেটিক নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এন্ড ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস আমাদের ডিফারেনশিয়াল হবে। এরপরে আমরা আদার্স ফিচার দেখে দেখবো যে কোনটা এক্সট্রা ডায়াগনোসিস। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি থাকবে। তাহলে এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হেমাচুরিয়া। হেমাচুরিয়ার সাথে আছে প্রোটিনিয়া থাকবে সাবনেফ্রোটিক রেঞ্জে মানে মোর দেন লেস দেন 3.5 গ্রাম পার ডে। কোনো পেশেন্টের নেফ্রেটিক প্রেজেন্টেশন হলে আমরা দেখবো এটা কি মাইল্ড নেফ্রেটিক নাকি আরপিজিএম। তাহলে নেফ্রেটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাইল্ড প্রেজেন্টেশন আর একটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা আরপিজিএম। দুইটার ক্ষেত্রেই ফিচার হেমাচুরিয়া থাকবে, প্রোটিনিয়া থাকবে। তবে মাইল্ডের ক্ষেত্রে ইউজুয়ালি ডিজিজ থাকবে স্লোলি প্রোগ্রেসিভ এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টে দেখা যায় যে প্রগনোসিসটা ভালো থাকে বা রিসলভ হয়ে যায় উইথ ট্রিটমেন্ট বা উইদাউট ট্রিটমেন্ট। আরপিজেনের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? আরপিজেনটা থাকবে হচ্ছে অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন, নামের মধ্যে আছে র্যাপিডলি প্রোগ্রেসিভ। তাহলে এটা র্যাপিডলি প্রোগ্রেস করবে। এর আগের ক্লাসে আমরা বলছিলাম অ্যানিউরিয়ার একটা কজ হচ্ছে আরপিজিএন, তাহলে পেশেন্টকে অনেক সময় অ্যানিউরিয়া থাকতে পারে।
পেশেন্টের একেআই ডেভেলপ করতে পারে এবং সিরাম ক্রিয়েটিন র্যাপিডলি রাইজ করতে পারে। তাহলে কোনো একটা পেশেন্টে যদি আমরা দেখি হেমাসুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে, কিন্তু সেটা নেফ্রোটিক রেঞ্জে না, ডিজিজটা আস্তে আস্তে বাড়তেছে, তাহলে সেটা হচ্ছে মাইল্ড নেফ্রোটিক প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা স্পন্সরলি রিকভারি হয়ে যেতে পারে। আর যদি কোনো পেশেন্ট দেখা যায় যে হেমাচুরিয়া হচ্ছে, প্রোটিনুরিয়া হচ্ছে এবং পেশেন্টের ইউরিন আউটপুট কমে গেছে, অথবা অ্যানুরিয়া ডেভেলপ করছে, অথবা দেখা যাচ্ছে ক্রিয়েটিনিন খুবই র্যাপিডলি রাইজ হইতেছে, রেনাল ফাংশনটা খুবই র্যাপিডলি ডিক্লাইন করতেছে, তাহলে সেটা হচ্ছে আরপিজিএন। তাহলে এগুলো ডিফারেন্সিয়াল কি আসবে, এগুলো আমাদের জানা লাগবে। তাহলে মাইল্ড নেফ্রাইটিক যেটা, এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি। আইজি নেফ্রোপ্যাথির একটা সাবক্লাস হচ্ছে হেনোস-সনলেন পালপুরা, দেন হচ্ছে মেসেনজিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি প্রেজেন্টেশন হয়, তাহলে আমরা এই তিনটা ডিজিজ চিন্তা করব। এরপর আসে আরপিজিএন। যে কোনো পেশেন্ট র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে, তাহলে আমরা কি কি চিন্তা করব? এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট আছে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা গুড পাস্তো। সেকেন্ড হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড কিছু ডিজিজ। এর মধ্যে আছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, দেন হইতে পারে লুপাস নেফ্রাইটিস, দেন হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, 5 নম্বর হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে আবার কয়েক টাইপ আছে। একটা হচ্ছে ওয়েজেনাস গ্যালোমেটাসিস বা গ্যালোমেটাসিস উইথ পলিঅ্যানজাইটিস, তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস, এই দুটোই বেশি। এর মধ্যে জিপিএটা হচ্ছে সি আঙ্কা মিডিয়েটেড, আর মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস হচ্ছে পি আঙ্কা মিডিয়েটেড। তাহলে এখানে যদি আমরা একটা জিনিস দেখি, আইজি নেফ্রোপ্যাথি এটা দুই জায়গায় কমন। এটা মাইল্ড নেফ্রেটিক প্রেজেন্টেশন আসতে পারে, আর পিজিএন প্রেজেন্ট করতে পারে। তবে বেশি কমন হচ্ছে মাইল্ড নেফ্রেটিক প্রেজেন্টেশন। অপরদিকে লুপাস নেফ্রাইটিস, এটা যেমন আরপিজিএন প্রেজেন্ট করতে পারে, এটা সেকেন্ডারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে এসএলই ক্ষেত্রে দুই ধরনের প্রেজেন্টেশন হইতে পারে। তাহলে এতক্ষণ যে কজগুলো আমরা ডিসকাস করলাম, এই কজগুলো মেইনলি হচ্ছে ডেভিডসন যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে ডিটেলস বলা আছে আর কি। তাহলে আমরা প্রথমে দেখবো কি নেফ্রোটিক নাকি নেফ্রেটিক প্রেজেন্টেশন। তো এই নেফ্রোটিক হয়, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল আসবে এই তিনটা: মিনিমাল সাইজ নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আর এফএসজিএস। নেফ্রেটিক প্রেজেন্টেশন যদি আসে, মানে পেশেন্টের হেমাচুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে, সেক্ষেত্রে আমরা দেখবো এটা কি স্লো অনসেট মাইল্ড প্রেজেন্টেশন নাকি র্যাপিডলি প্রোগ্রেস করতেছে। যদি স্লো প্রোগ্রেশন হয়, মাইল্ড প্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো আইজি নেফ্রোপ্যাথি, হেন্ডারসন পালপুরা এন্ড মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যদি র্যাপিডলি প্রোগ্রেস করে, তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করবো হচ্ছে গুড পাস্টো বা অ্যান্টি জিবিএম ডিজিজ, তারপর হচ্ছে পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস এন্ড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আইজি নেফ্রোপ্যাথিটা জাস্ট মনে রাখবেন যে এটা প্রেজেন্টেশন হইতে পারে, তবে পরীক্ষায় আরপিজিএন নিয়ে ইউজুয়ালি আইজি নেফ্রোপ্যাথি প্রেজেন্টেশন সিনারিও দেয় না। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মানে ইনিশিয়াল ডায়াগনোসিস হেল্প করবে। এখন কোনো পেশেন্টের নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল কি কি বললাম: মিনিমাল নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর একটা হচ্ছে লুপাস। লুপাসটা সেকেন্ডারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি একটা কজ। আর এবারে অ্যামাইলোডিসিস এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তাহলে নেফ্রোটিক প্রেজেন্টেশনে কোনো পেশেন্টের যদি সিনারিও থাকে বা কোনো পেশেন্ট থাকে, আমরা এই কজ তিনটার মধ্যে কিভাবে আলাদা করবো? তাহলে এই তিনটা আলাদা করার জন্য আমাদের লাগবে কি অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি কি আছে, আর একটা হচ্ছে বায়োপসি ফাইন্ডিংস কি আছে। তাহলে এই দুইটা ফাইন্ডিংস দেখে আমরা হচ্ছে এই তিনটা কজ ইভ্যালুয়েট করতে পারবো। তাহলে আমরা বইয়ে চলে আসি। তাহলে ডিজিজ টিপিক্যালি প্রেজেন্টিং উইথ নেফ্রোটিক সিনড্রোম। তাহলে নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্টেশনে কি কি আছে: মিনিমাল চেঞ্জ, তারপর হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এটা প্রাইমারি বা সেকেন্ডারি হতে পারে, একটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এর মধ্যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে মিনিমাল চেঞ্জ এবং প্রাইমারি এফএজিএস এগুলো প্রেজেন্টেশন থাকে ফালমিনেন্ট, মানে নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্টেশন থাকবে কিন্তু
ফালমিন প্রেজেন্টেশন থাকবে। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এটা ইউজুয়ালি ইনভেলেন্ট প্রেজেন্টেশন থাকে। ফিচার্স কি থাকে? আমরা একদম ফার্স্টে বলছিলাম যে নেফ্রোটিক সিন্ড্রোমের মেইন সমস্যা কি? পোডোসাইট ড্যামেজ থাকে। তাহলে এখানে সবগুলোতে পোডোসাইট ড্যামেজ থাকবে, সাথে আদার্স কিছু ফিচার থাকবে যেটা দেখে আমরা এগুলো আলাদা করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট যেটা মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি। তাহলে একটা পেশেন্ট নেফ্রোটিক প্রেজেন্টেশনে আসলো, আমরা মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি কখন চিন্তা করবো? এক ফার্স্ট যদি এই নেফ্রোটিক সিন্ড্রোমের প্রেজেন্টেশনটা যদি চিলড্রেনে হয়, মানে একদম ইয়ং পেশেন্টে হয়, তাহলে ইয়ং পেশেন্টের মোস্ট কমন কজ অফ নেফ্রোটিক প্রেজেন্টেশন হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি। তাহলে একটা বাচ্চা যদি নেফ্রোটিক প্রেজেন্টেশনে আসে, আদার্স কোনো কিছু হিস্ট্রিতে নাও দেওয়া থাকে, তাহলে ডায়াগনোস হবে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি। তাহলে এখানে ফার্স্ট দেখেন বলছে যে অ্যাকাউন্টস ফর মোস্ট কেসেস অফ নেফ্রোটিক সিন্ড্রোম ইন চিলড্রেন কজড বাই রিভার্সিবল ডিসফাংশন অফ পোডোসাইটস। তাহলে নেফ্রোটিকের সবগুলোতে পোডোসাইট ড্যামেজ থাকবে। অ্যাসেট কন্ডিশন কি কি থাকতে পারে? একটা হচ্ছে অ্যাটোপি, তারপর হচ্ছে এনএসআইডি হিস্ট্রি থাকতে পারে, আর হিমাটোলজিক্যাল ম্যালিগনেশন, হস্কিন্স লিম্ফোমা, এগুলোতে মিনারেল সেলস নেফ্রোপ্যাথি প্রেজেন্টেশন করতে পারে। তাহলে আমরা হিস্ট্রি থেকে কয়টা ক্লু পাইতে পারি? একটা হচ্ছে যদি বাচ্চা পেশেন্ট হয়, বয়স কম, অথবা যে এনএসআইডি বা অ্যাটোপি হিস্ট্রি থাকে, অথবা হস্কিন্স লিম্ফোমা হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে নেফ্রোটিক প্রেজেন্টেশন হলে ডায়াগনোসিস মিনিমাল সেলস নেফ্রোপ্যাথি। এখন এখানে যদি কোনো ক্লু না থাকে বা যদি কন্ডিশন থাকে, তাহলে আমরা বায়োপসি ফাইন্ডিংস দেখবো। বায়োপসিতে কি পাবো? এখানে যেহেতু মিনিমাল চেঞ্জ, সো আমরা যদি লাইট মাইক্রোস্কোপি করি তাহলে এখানে কোনো চেঞ্জ পাওয়া যাবে না, গ্লোমেরুলাসগুলো দেখবো সব নর্মাল আছে। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করি তাহলে দেখবো পোডোসাইটে ড্যামেজ হয়েছে, পোডোসাইটে যে ফুড প্রসেসগুলো আছে এগুলো ফিউজড হয়ে গেছে, ফিউশন অফ পোডোসাইট ফুড প্রসেস। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন রেনাল বায়োপসি করি তখন আমরা তিনটা জিনিস দেখি। একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপি দিয়ে দেখি, আরেকটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে দেখি, আরেকটা হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্স করি। লাইট মাইক্রোস্কোপি দিয়ে আমরা গ্লস একটা স্ট্রাকচার দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে আরো ভালোভাবে স্ট্রাকচারগুলো দেখা যায় এবং কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন আছে কিনা এগুলো দেখা যায়। আর ইমিউনোফ্লোরেসেন্স করলে কোন ধরনের ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয়েছে বা অ্যান্টিবডি ডিপোজিশন হয়েছে সেগুলো আলাদা করা যায়। তাহলে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথিতে লাইট মাইক্রোস্কোপি করলে আমরা কিছুই পাবো না, যেহেতু খুবই মিনিমাল ড্যামেজ থাকে। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আমরা দেখবো পোডোসাইটে ড্যামেজ আছে, এখানে ফুড প্রসেস ফিউশন আছে। ইমিউনোফ্লোরেসেন্স করলে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন এখানে আমরা পাবো না। ট্রিটমেন্ট কি? হাই ডোজ স্টেরয়েড থেরাপি। তাহলে গ্লোমেরুলার ডিজিজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি, কোনোটার রেসপন্স ভালো, কোনোটার রেসপন্স খারাপ। মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি খুবই ভালো রেসপন্স করে স্টেরয়েডে, এবং এটা ইউজুয়ালি সিকেডিতে কনভার্ট হয় না, তাহলে এটার প্রগনোসিস ভালো। কোনো পেশেন্ট যদি নেফ্রোটিক সিন্ড্রোমে পেশেন্ট যদি স্টেরয়েড থেরাপিতে রেসপন্স না করে, তখন আমাদের অ্যাটিপিক্যাল কোনো কজ চিন্তা করতে হবে। তাহলে আমরা রেনাল বায়োপসির ইন্ডিকেশনে যখন পড়ছিলাম যে নেফ্রোটিক সিন্ড্রোম ইন চিলড্রেন, আমরা ইউজুয়ালি বায়োপসি করি না। কখন করি? যদি ট্রিটমেন্টের রেসপন্স না করে। তাহলে বাচ্চাদের নেফ্রোটিক সিন্ড্রোমে যদি প্রেজেন্টেশন থাকে, তাহলে এটা মোস্ট লাইকলি মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, বায়োপসি না করলেও সমস্যা নেই। তবে যদি দেখা যায় যে পেশেন্ট রিকভারি হইতেছে না বা স্টেরয়েড রেসপন্স করতেছে না, সেটা হচ্ছে বায়োপসিটা ইন্ডিকেশন। এরপর আমাদের সেকেন্ড নেফ্রোটিক সিন্ড্রোম প্রেজেন্টেশন সেকেন্ড কজ ফোকাল সিগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তাহলে এফএসজিএস এর প্রেজেন্টেশন হবে নেফ্রোটিক প্রেজেন্টেশন। তাহলে এখানে অ্যাসেট কন্ডিশন কি কি থাকতে পারে? আমরা সে এইচ দিয়ে মনে রাখতে পারি। তাহলে হিলিং অফ প্রিভিয়াস লোকাল গ্লোমেরুলার ইনজুরি, আগে একটা ইনজুরি হয়েছে সেখানে হিলিং হয়েছে। এছাড়া কি কি হতে পারে? এইচআইভি, হিরোইন, হাইপার টেনশন, আরেকটা হচ্ছে হাই বিএমএ ওবেসিটি। তাহলে এই কন্ডিশনগুলোতে যদি নেফ্রোটিক সিন্ড্রোম প্রেজেন্টেশন হয় তাহলে আমরা চিন্তা করবো এটা এফএসজিএস। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচআইভি এবং হিরোইন। তাহলে এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে যদি নেফ্রোটিক সিন্ড্রোম প্রেজেন্ট করে তাহলে ডায়াগনোস হবে এফএসজিএস, যদি অন্য কোনো ক্লু না দেওয়া থাকে। তাহলে কোনো একটা পেশেন্ট যে ড্রাগ অ্যাডিক্টেড, হিরোইন অ্যাবিউজ করে, অথবা এইচআইভি পেশেন্ট, অথবা ভেরি ওবেস পেশেন্ট, এইগুলো যদি নেফ্রোটিক সিন্ড্রোম হয় তাহলে আমরা সেক্ষেত্রে এফএসজিএস একটা চিন্তা করতে পারি। এক্ষেত্রে যদি আমরা মাইক্রোস্কোপি করি তাহলে এখানে লাইট মাইক্রোস্কোপ করলে কিছু চেঞ্জ পাওয়া যাবে। পেশেন্টের ক্ষেত্রে স্কার বা স্ক্লোসিস এগুলো পাওয়া যেতে পারে, পোডোসাইট ফুড প্রসেস ফিউশন পাওয়া যাবে। তাহলে নেফ্রোটিক সবগুলোতে পোডোসাইট ফুড প্রসেস ফিউশন থাকবে। এক্ষেত্রে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন থাকে না, কিন্তু সি3 এবং আইজিএম ডিপোজিশন থাকতে পারে। ট্রিটমেন্ট এবং প্রগনোসিস, এটা হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি থেকে ট্রিটমেন্ট রেসপন্স একটু খারাপ। তাহলে এটা হাই ডোজ গ্লুকর্টিকয়েড রেসপন্স করতে পারে, বাট
রেসপন্সটা হচ্ছে মিনিমাল চেঞ্জের থেকে লেস রেসপন্স, আর এগুলো সিকেডিতে প্রোগ্রেশন হতে পারে। তাহলে মিনিমাম চেঞ্জ নেফ্রোপ্যাথির ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো, প্রোগনোসিসও খুবই ভালো। এফএসজিএস এর ক্ষেত্রে কিন্তু প্রোগনোসিসটা একটু খারাপ, এই ক্ষেত্রে সিকেডি ডেভেলপ করতে পারে পেশেন্টের, এবং স্টেরয়েডও খুব বেশি রেসপন্স নাও করতে পারে। এরপর আমাদের থার্ডটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এবং এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি এবং এফএসজিএস এগুলো ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়ং পেশেন্টের বেশি হয়, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এটা ইউজুয়ালি অ্যাডাল্ট পেশেন্টের বেশি হয়। তাহলে আমাদের যেহেতু অ্যাডাল্ট পেশেন্টগুলো বেশি ডিল করা লাগবে, এখান থেকে আমাদের কোশ্চেন বেশি আসবে। দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাডাল্ট ইডিওপ্যাথিক নেফ্রোটিক সিনড্রোম। তাহলে একটা অ্যাডাল্ট পেশেন্ট যদি নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন হয়, এর যদি আর কোনো ক্লু নাও দেওয়া থাকে, তারপরে এটা ডায়াগনোসিস হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আর যদি ক্লু থাকে তাহলে সেক্ষেত্রে কি ক্লু থাকতে পারে, তাহলে আমরা দেখবো অ্যাসোসিয়েটেড ফিচার্স কি কি থাকতে পারে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইডিওপ্যাথিক বা প্রাইমারি, এক্ষেত্রে এইচএলএ ডিকিউ A1 অ্যাসিড থাকতে পারে। আর সেকেন্ডারি কিছু কজে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে। এর মধ্যে ড্রাগস কজ, পেনিসিলামাইন, এনএসআইডি, হেভি মেটালস, তারপর হেপাটাইটিস বি ভাইরাস, এরপর হচ্ছে ম্যালিগনেন্সি, এর মধ্যে হচ্ছে লাং ক্যান্সার অ্যান্ড কোলন ক্যান্সার, আর একটা হচ্ছে লুপাস নেফ্রাইটিস বা এসএলই। এর মধ্যে আমাদের পরীক্ষা কোনটা কোনটা লাগবে, একটা হচ্ছে পেনিসিলামাইন। তাহলে পেনিসিলামাইন আমরা ইউজ করি কোথায়, উইলসন ডিজিজে। তাহলে উইলসন ডিজিজে একটা পেশেন্ট যদি ট্রিটমেন্ট স্টার্ট করার পরে নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আসে, তাহলে ডায়াগনোস হবে সেকেন্ডারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তারপর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে এটা অনেক সব পরীক্ষা ক্লু দেওয়া থাকতে পারে, একটা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন নিয়ে আসছে। এরপর হচ্ছে লাং ক্যান্সার অ্যান্ড কোলন ক্যান্সার, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাং ক্যান্সার। তাহলে স্মল সেল লাং কার্সিনোমা একটা প্যারানিউপ্লাস্টিক ফিচার্স আছে, নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করতে পারে। তাহলে একটা স্মোকিং পেশেন্ট, স্মোকার পেশেন্ট, কাপ আছে, হিমোটাইসিস আছে, ওয়েট লস আছে, এই পেশেন্ট এখন দেখা গেল যে জেনারেলাইজ বডি সেলিং এ প্রেজেন্ট করছে, ইউরিন ইউটিপি করে দেখা গেল তার ম্যাসিভ প্রোটিনুরিয়া আছে, তাহলে ডায়াগনোস কি হবে, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে লুপাস, তাহলে এসএলই পেশেন্ট তো নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে। তাহলে পরীক্ষার জন্য আমাদের এই চারটা বেশি মনে রাখা লাগবে, একটা হচ্ছে পেনিসিলামাইন, ইনফেকশনের মধ্যে হচ্ছে বি ভাইরাস, তারপর ইনফ্লামেশনের মধ্যে এসএলই, আর ম্যালিগনেন্সির মধ্যে স্মল সেল লাং কার্সিনোমা। আর প্যাথোজেনেসিসের মধ্যে এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয় পোডোসাইট সারফেস অ্যান্টিজেনে, এম টাইপ ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1। তাহলে এই অ্যান্টিজেনের নামটা মনে রাখা লাগবে যে কার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হইতেছে। এরপর আমাদের ইনভেস্টিগেশন, তাহলে রেনাল বায়োপসি যদি আমরা করি তাহলে এখানে কি কি পাবো, আমরা যদি মাইক্রোস্কোপি করি সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন আছে এটা থিকেনিং হয়ে গেছে, আর হচ্ছে ম্যাট্রিক্স ডিপোজিশন হতে পারে, অ্যান্ড গ্লোমেরুলার স্ক্লেরোসিস হতে পারে। এর মধ্যে থিকেনিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এটা বেশি ইম্পর্টেন্ট। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয়। তাহলে মিনিমাল চেঞ্জ আর হচ্ছে এফএজিএস এগুলোতে কিন্তু ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন ছিল না, কিন্তু মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আমরা যদি ইমিউনোফ্লোরেসেন্স করি তখন দেখবো এখানে গ্রানুলার আইজিজি ডিপোজিশন হয়েছে, এবং এই ডিপোজিশনটা কিভাবে হবে, সাব এপিথেলিয়াল লিজিয়নে। আমরা যদি একদম প্রথমের ছবিটা চলে যাই, যে এখানে যে আমরা বলছিলাম তিনটা লেয়ার, এন্ডোথেলিয়াম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের নিচে মানে সাব এপিথেলিয়াল লিজিয়নে আইজিজি ডিপোজিশন হবে ইন কেস অফ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এবং এটা প্যাটার্ন থাকবে গ্রানুলার প্যাটার্ন। এই যে আইজিজি গ্রানুলার প্যাটার্ন এখানে যে ডিপোজিশন হয় সাব এপিথেলিয়াল লিজিয়নে, এটাকে আমরা যদি মাইক্রোস্কোপিতে দেখি এটা অ্যাপিয়ারেন্সটা অনেকটা ডোম অ্যান্ড স্পাইক অ্যাপিয়ারেন্স দেখা যায়। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, রেনাল বায়োপসি করে দেখা গেছে ডোম অ্যান্ড স্পাইক অ্যাপিয়ারেন্স, যে আইজি এই ইমিউনোগ্লোবিন ডিপোজিশন আছে, তাহলে ডায়াগনোসিস কি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে দেখে ট্রিটমেন্ট কি, এখানে ব্লাড প্রেশার কন্ট্রোল পার্টিকুলারলি উইথ ইনহিবিটরস অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাডিশনাল সিস্টেম। তাহলে মিনিমাল সিজন নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ছিল স্টেরয়েড, এফএসজিএস এর ক্ষেত্রে স্টেরয়েড কিন্তু রেসপন্স কম, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে কিন্তু দেখেন না স্টেরয়েডটা নাই, এই ক্ষেত্রে মেইনলি এসি ইনহিবিটর বা এআরবি আমরা ইউজ করি। কেন ইউজ করি এটা আমরা একটা সময় ডিসকাস করছিলাম, এগুলো হচ্ছে প্রোটিনটা কমাবে। আর যদি আন্ডারলাইন কোনো কজ থাকে, যেমন যদি কোনো ড্রাগ কজ থাকে তাহলে সেগুলো ড্রাগ উইডল করতে হবে, যদি এসএলই বা কাস্টমার থাকে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। প্রগনোসিস কেমন, এটা ক্ষেত্রে প্রগনোসিস হচ্ছে রুল অফ 3 বলা যেতে পারে, রুল অফ 1/3। তাহলে 1/3 ক্ষেত্রে ডিজিজ আরো বেশি প্রগনোসিস করে, এই প্রোগ্রেস করে, 1/3 কেসে এটা ভালো হয়ে যেতে পারে,
আর 1/3 কেসে এটা স্টেবল থাকতে পারে। তাহলে এগুলো গেলে আমাদের নেফ্রোটিক প্রেজেন্টেশন। এখন যদি কোনো পেশেন্টের মাইল্ড নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল কি হবে? আমরা বলছিলাম আইজি নেফ্রোপ্যাথি এবং মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর এর সাথে একটা যোগ হয়েছে অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্টটা ডিসকাস হবে পরে, আজকে আমাদের ডিসকাশন হচ্ছে দুইটা, আইজিএ অ্যান্ড এমসিজিএ। ফিচার্স কি থাকবে? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রোটিনুরিয়া থাকবে, তবে এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে নন ভিজিবল হেমাচুরিয়া থাকবে। তাহলে হেমাচুরিয়া থাকলে আমরা বলছিলাম দুইটা আমাদের চিন্তা হবে, একটা হচ্ছে মাইল্ড নেফ্রাইটিক আর একটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে আরপিজিএল। মাইল্ড নেফ্রাইটিক ক্ষেত্রে কেমন থাকবে প্রেজেন্টেশনটা? জেনারেল ডিজিজ টেন্ডস টু ফলো এ স্লোলি প্রোগ্রেসিভ কোর্স। তাহলে ডিজিজের প্রোগ্রেশন দেখে আমরা এটা বুঝবো এটা মাইল্ড নাকি হচ্ছে আরপিজিএল। তাহলে মাইল্ডের ক্ষেত্রে আমাদের মেইনলি ডিসকাশন এখানে হচ্ছে তিনটা, আইজি নেফ্রোপ্যাথি, হেন্ডারসন পারপুরা, আর হচ্ছে এমসিজিএল। আইজি নেফ্রোপ্যাথি ক্লাসিক্যাল সিনারিও কেমন থাকে পরীক্ষার ক্ষেত্রে? The features of glomerulonephritis 2 to 3 days after respiratory tract infection. অনেক সময় পেশেন্টের জিআইটি ম্যানিফেস্টেশন বা ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে। তাহলে কোনো পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল বা ডায়রিয়া হয়েছিল, হিস্ট্রি ছিল, এর 2 থেকে 3 দিন পরে বা উইদিন 1 উইক যদি পেশেন্টের মাইল্ড জিএনএ প্রেজেন্ট করে, মানে হেমাচুরিয়া আছে আর মডেস্ট প্রোটিনুরিয়া আছে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে আইজি নেফ্রোপ্যাথি, এবং এটা ইউজুয়ালি ইয়ং পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়। অ্যাসিড কন্ডিশন কি কি থাকতে পারে? তাহলে আইজি রিলেটেড ডিজিজ যেগুলো আছে, তাহলে একটা আমরা পড়লাম হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে ফ্লেয়ার আপ হইতে পারে। আইজি রিলেটেড ডিজিজ আমরা আগে যেতে পড়ছিলাম সিলিয়াক ডিজিজ আর লিভার ডিজিজ, তাহলে এই কন্ডিশনগুলোর সাথে অ্যাসিড থাকতে পারে। এর পাশে প্রেজেন্টেশন কেমন থাকে? তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আর্লিয়ার সাইন থাকবে হেমাচুরিয়া। তাহলে নেফ্রাইটিক ক্ষেত্রে আমরা বলছিলাম হেমাচুরিয়াটা বেশি ইম্পর্টেন্ট। নন ভিজিবল হেমাচুরিয়া ইজ অলমোস্ট ইউনিভার্সাল। তাহলে যদি বলা হয় আর্লিয়ার সাইন কোনটা, তাহলে অ্যান্সার হবে হেমাচুরিয়া, আর ইউনিভার্সাল ফিচার্স নন ভিজিবল হেমাচুরিয়া। তবে কিছু কিছু পেশেন্ট আছে যেগুলো ভিজিবল হেমাচুরিয়া প্রেজেন্ট করতে পারে, স্পেশালি যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে পেশেন্টের এক্সারবেশন বা ফ্লেয়ার আপে ভিজিবল হেমাচুরিয়া হতে পারে। এটা হচ্ছে হলমার্ক ফিচার্স। Occurrence of acute self-limiting exacerbation often with visible hematuria in association with minor respiratory tract infection. তাহলে পেশেন্টের যদি ফিভার, কাপ এগুলো হিস্ট্রি করে এরকম ভিজিবল হেমাচুরিয়া প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো আইজি নেফ্রোপ্যাথি। ইউজুয়ালি পেশেন্টগুলো সেলফ লিমিটিং থেকে ট্রিটমেন্ট দরকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে, ট্রিটমেন্ট যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এই যে এসি ইনহিবিটর দিয়ে ট্রিটমেন্ট করবো। আর যদি ভেরি সিভিয়ার ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা হাই ডোজ ইউজ করতে পারি, এগুলো ইউজুয়ালি পরীক্ষা আসে না। পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে রেনাল বায়োপসি ফাইন্ডিংস। তাহলে বায়োপসি দেখে আমরা কি পাবো? এখানে মেইনলি সমস্যাটা কোথায়? মেসেঞ্জিয়ামে। তাহলে এখানে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স এবং সেল এটা বাড়বে, আর মেসেঞ্জিয়াল ডিপোজিশন হবে আইজিএ অ্যান্ড সি3। তাহলে আমরা ইমিউনোফ্লোরেসেন্স যদি করি সেখানে আমরা দেখবো ইমিউনোগ্লোবিন এ এবং সি3 ডিপোজিশন হয়েছে। সাইটটা কোথায়? মেসেঞ্জিয়ামে। তাহলে সাইটগুলো মনে রাখা লাগবে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ডিপোজিশন ছিল সাব এপিথেলিয়াল রিজিয়নে, আর অ্যান্টিবডি ছিল আইজিজি। আর আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আলাদা দেখে মনে রাখার দরকার নেই, এখানে আইজি এ ডিপোজিশনই হবে। সাইটটা কোথায়? মেসেঞ্জিয়াল। এখানে একটা কথা দেখুন লেখা আছে, ইন আইজি নেফ্রোপ্যাথি ডিউরেশন ফ্রম ক্লিনিক্যাল ইনফেকশন টু নেফ্রাইটিস হচ্ছে শর্ট, এ ফিউ ডেজ অর লেস, আর ইন পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস মোর দ্যান 10 days অর উইকস। তাহলে এটা ইম্পর্টেন্ট কেন? কারণ পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্ট করে আরপিজিএন নিয়ে, এই ক্ষেত্রেও কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। আবার আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রেও পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। ডিফারেন্সটা হচ্ছে ডিউরেশন অফ হিস্ট্রি। আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে হিস্ট্রি থাকবে 2 to 3 days, মানে লেস দ্যান 7 days, এর বেশি যাবে না। আর পোস্ট ইনফেকশন যেটা, এটা মোর দ্যান 7 days বা মোর দ্যান 10 days হিস্ট্রি থাকবে। এটাই ইম্পর্টেন্ট যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে হিস্ট্রিটা এটা কতদিন আগে হয়েছে। যদি 2 থেকে 3 দিনের মধ্যে হয় তাহলে আইজি নেফ্রোপ্যাথি, যদি 1 সপ্তাহের বেশি হিস্ট্রি থাকে তাহলে সেটা হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইজি নেফ্রোপ্যাথির একটা ভ্যারিয়েন্ট হচ্ছে হেনার-সন্দেন পারপুরা। তাহলে দিস ইজ অ্যান অ্যাকিউট আইজি ভ্যারিয়েন্ট কমন ইন চিলড্রেন। তাহলে এই ক্ষেত্রে গ্লোমেরুলোনেফ্রাইটিস সাথে আরও কিছু ফিচার্স থাকে। কি কি থাকে? ক্যারেক্টারিস্টিক্স পালপুরিক র্যাশ থাকে অন বাটক অ্যান্ড লেগ, ইউজুয়ালি ব্যাক সাইডে থাকে। এছাড়া অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, জয়েন্ট পেইন থাকতে পারে। তাহলে এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ডায়াগনোস করবো হেনার-সন্দেন পারপুরা।
Most commonly occurs in children. Characteristics petechial rash, typically affecting buttocks and lower legs. সাথে অ্যাবডোমিনাল পেইন আপনাদের থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে, পোর্টিনিয়া থাকতে পারে। রেনাল বায়োপসি করলে ফাইন্ডিংস আইজিএর ইনফরমেশন পাওয়া যাবে। এখানেও আইজিএর রিপ্রেজেন্টেশন হবে, মেসেঞ্জার হাইপারসেলুলারিটি থাকবে। এটা কিন্তু একবার পরীক্ষা কোশ্চেন আসছিল। ট্রিটমেন্ট, এটার হচ্ছে প্রগনোসিস খুবই ভালো, ইউজুয়ালি স্পন্টাস রিকভারি হয়ে যায়, সাপোর্টিভ ট্রিটমেন্ট করলে হয়। এর পাশে মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এমসিসিএন পরীক্ষায় ইউজুয়ালি খুব একটা আসে না, কম আসে, তাহলে এটা থেকে খুব বেশি এই জন্য ডিটেলস আলোচনা করা নেই। এখানে স্যাচুরেটেড কন্ডিশনগুলো জানলেই হবে। তো এমসিসিএন দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন টাইপ আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট টাইপ। ইমিউনোগ্লোবুলিন টাইপ যেটা, এটা হচ্ছে যে মেইনলি আসলে থাকে হচ্ছে সাবএকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে। তাহলে সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, এখানেও কিন্তু আচ্ছা যে গ্লোমেরুলার প্রেজেন্টেশন থাকতে পারে। আর কি আছে? হেপাটাইটিস সি, তারপর হচ্ছে অটোইমিউন ডিজিজ, মনোক্লোনাল গ্যামোপ্যাথি এন্ড ক্রায়োগ্লোবুলিনেমিয়া। এর মধ্যে হেপাটাইটিস সিটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের সাথে যদি নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকে তাহলে আমরা বলছিলাম সেটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আবার একই কোন একটা পেশেন্ট যদি হেপাটাইটিস সি ইনফেকশন থাকে, এর সাথে যদি গ্লোমেরুলার নেফ্রাইটিস লাইক প্রেজেন্টেশন থাকে, নেফ্রাইটিক প্রেজেন্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কি মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এমসিজিএন। আর কমপ্লিমেন্ট টাইপ যেটা, এখানে মেইনলি কি হয়, অ্যাবনর্মাল অ্যাক্টিভেশন অফ অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে। তাহলে কমপ্লিমেন্ট পাথওয়ে আমরা কয়েকটা জানি, কয়েকটা পাথওয়ে আছে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ, এর মধ্যে অ্যাবনর্মাল অ্যাক্টিভেশন হবে অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে। আর অ্যাসিড কন্ডিশন মধ্যে কি কি আছে, সি3 নেফ্রেটিক ফ্যাক্টরের মিউটেশন যদি হয়, আর একটা আছে পার্শিয়াল লাইপোডিস্ট্রফি। তাহলে এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, এখান থেকে একটু কমে আসে, এই দুটো জাস্ট নামগুলো জানলে হবে। এবার হচ্ছে ডিজিজ টিপিক্যালি প্রেজেন্টিং উইথ র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা আরপিজিএন। আরপিজিএন হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে এখান থেকে। তাহলে নেফ্রোটিকের মধ্যে সবচেয়ে বেশি আসে আমরা বলছিলাম মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মাইল্ড নেফ্রোটিকের মধ্যে আইজিএন নেফ্রোপ্যাথি এন্ড হেনারসন পারপুরা, আর আরপিজিএন এর মধ্যে মোটামুটি সবগুলাই পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে আরপিজিএন এর মধ্যে মেইনলি দুই ধরনের টাইপ আছে, একটা আছে ফোকাল নেক্রোটাইজিং আর একটা আছে ডিফিউজ প্রলিফারেটিভ। ফোকাল নেক্রোটাইজিং গুলো হয় মেইনলি ডিউ টু স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এবং এখানে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন থাকে না, এগুলো হচ্ছে আঙ্কা মেডিয়েটেড। এখানে যদি ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন থাকে না, এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ অর পসি ইমিউনো আরপিজিএন। আঙ্কা মেডিয়েটেড ভাস্কুলাইটিসের মধ্যে আমরা বলছিলাম যে দুইটা থাকে মেইনলি, একটা হচ্ছে সি আঙ্কা মেডিয়েটেড আর একটা হচ্ছে পি আঙ্কা মেডিয়েটেড। সি আঙ্কার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিএনজাইটিস, আর পি আঙ্কার মধ্যে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস। তাহলে এগুলোতে কি হবে, কোনো ইমিউনো কমপ্লেক্স ডিভিশন থাকবে না, এগুলোতে মেইনলি ফোকাল নেক্রোটাইজিং বা ফোকাল নেক্রোসিস হবে। আরেকটা হতে পারে কি হবে, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো ইউজুয়ালি হয় ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড। আরেকটা হতে পারে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি মেডিয়েটেড। এর মধ্যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, তারপর হচ্ছে এসএলই, এই দুটো হচ্ছে মেইনলি পরীক্ষা আসে, এগুলো হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড। তাহলে এগুলো যদি আমরা ইমিউনোফ্লোরেসেন্স করি তাহলে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিন ডিপোজিশনগুলো দেখতে পাবো। আর অ্যান্টি জিপিএম ডিজিজ যেটা এখানে বোঝা যাচ্ছে, এখানে অ্যান্টিবডি ফর্মেশন হবে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্ট। এর বাইরে যদি স্টেফিলোকক্কাস বা এন্ডোকার্ডিটিস মানে কনকারেন্ট ইনফেকশন থাকে, সেক্ষেত্রে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলাইটিস হতে পারে। আর একটা হচ্ছে আমরা একটু বলছিলাম যে আইজিএন নেফ্রোপ্যাথি অকেশনালি আরপিজিএন প্রেজেন্ট করতে পারে। তাহলে এটা আমাদের এমসিকিউর জন্য সবগুলোই মনে রাখা লাগবে। আর সিঙ্গেল বেস্টের জন্য মনে রাখা লাগবে কোনটা কোনটা, পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রোকাল, দেন হচ্ছে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, আর থার্ড হচ্ছে এসএলই। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমাদের ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলাইটিস হতে পারে। প্রেজেন্টেশন কেমন থাকবে, এই ক্ষেত্রে পেশেন্টের হেমাচুরিয়া থাকবে, প্রোটিনুরিয়া থাকবে। আলাদা করবো কিভাবে, র্যাপিড লস অফ রেনাল ফাংশন ওভার ডেজ 2 উইকস, তার মানে উইদিন শর্ট ডিউরেশনের মধ্যে পেশেন্টের রেনাল ফাংশন ডিটোরেট করবে, পেশেন্টের অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে, অলিভিয়া ডেভেলপ করতে পারে, একাই ডেভেলপ করতে পারে। এর সাথে কি থাকতে পারে, হাইপারটেনশন, ইডিমা থাকবে, এগুলো অন্যান্য কিছু থাকে, নন ভিজিবল হেমাসিয়া থাকতে পারে, প্রোটিনুরিয়া থাকতে পারে, আরবিসি কাস্ট অ্যান্ড ডিজমার্ক আরবিসি থাকতে পারে।
এগুলো যে কোনো নেফ্রেটিক প্রেজেন্টেশনে থাকতে পারে। বায়োপসি করলে কি পাবো আমরা? concentric lesions open associated with necrotizing lesions within the glomerulus, particularly in small vessel vasculitis. তাহলে কোনো পেশেন্টের যদি ক্রিসেন্ট পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আরপিজেনের জন্য একটা স্ট্রং ক্লু। তাহলে পরীক্ষার কোনো সিনারিও যদি বলে যে পেশেন্টের বায়োপসি করে ক্রিসেন্ট পাওয়া গেছে তাহলে এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের এটা আরপিজিএন পাওয়া যায় কোথায়? স্মল ভেসেল ভাস্কুলারিটিস গুলোতে। এর পাশে তাহলে আরপিজিএন ডিজিজ কি কি আছে? আমরা ফার্স্ট বলছিলাম যে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্টিবডি ফর্মেশন হবে কোথায়? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে। কার এগেইনস্টে? আলফা 3 চেইন অফ টাইপ 4 কোলাজেন। এগুলো অনেক সময় অ্যাসিড থাকতে পারে এই সেলে DR15 এর সাথে। প্রেজেন্টেশন কেমন হবে? একটা তো প্রেজেন্টেশন হতে পারে আরপিজিএন, আর একটা হতে পারে পেশেন্টের লাং হেমোরেজ থাকতে পারে। আর এই দুইটাই যদি প্রেজেন্টেশন থাকে তার মানে পেশেন্টের র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলাইটিস আছে, তার হেমাচুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে, এর সাথে লাং হেমোরেজ মানে পেশেন্টের হিমোপ্টাইসিস আছে। তাহলে দুইটা কম্বিনেশন থাকলে সেটাকে আমরা বলি গুড পাস্টুর ডিজিজ। তাহলে এরকম গ্লোমেরুলাইটিস এবং পালমোনারি হেমোরেজ মানে বোথ লাংস এবং রেনাল ইনভলভমেন্ট, এই ধরনের প্রেজেন্টেশন যদি থাকে সেক্ষেত্রে আবার কয়েকটা ডিফারেন্সিয়াল আসবে, লাং অ্যান্ড রেনাল। তার মানে এদিকে হেমাচুরিয়া ওইদিকে হিমোপ্টাইসিস। এই কম্বিনেশন থেকে আমাদের ডিফারেন্সিয়াল আসবে, একটা হচ্ছে গুড পাস্টুস, দেন আছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এর মধ্যে হচ্ছে ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস বা জিপিএ, আর একটা হচ্ছে লুপাস বা এসএলই। তাহলে কোনো পেশেন্ট যদি বলা হয় যে পেশেন্টের হেমাচুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে, এর সাথে হিমোপ্টাইসিস আছে, তাহলে তখন এই তিনটা ডিজিজ আমরা চিন্তা করব। অন্যান্য হিস্ট্রি বা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস দেখে আমাদের আলাদা করতে হবে যে কোনটা কারণে হয়েছে। আচ্ছা, অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে যদি আমরা রেনাল বায়োপসি করি তাহলে কি পাবো? এখানে আইজিজি ডিপোজিশন পাবো অ্যালং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। প্যাটার্নটা হবে লিনিয়ার প্যাটার্ন। তাহলে আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ক্ষেত্রে বলছিলাম যে সেখানে কি হয়, আইজিজি ডিপোজিশন থাকে, তবে সেটা থাকে হচ্ছে সাব এপিথেলিয়াল রিজিয়নে, আর এটা থাকে হচ্ছে গ্রানুলার প্যাটার্ন মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে। আর অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, এখানেও আইজিজি ডিপোজিশন থাকে, তো প্যাটার্ন থাকবে লিনিয়ার প্যাটার্নে এবং এটা থাকবে অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ট্রিটমেন্ট কি? এগুলো যেহেতু র্যাপিডলি পেশেন্ট ডিক্লাইন করে, সো এগুলো পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে, অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট লাগে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের প্লাজমা এক্সচেঞ্জ করা লাগতে পারে, সাথে স্টেরয়েড এবং আদার ইমিউনোসাপ্রেসিভ যে ড্রাগগুলো আছে সেগুলো ইউজ করা লাগতে পারে। তাহলে গুড পাস্তুর বা অ্যান্টি জিবিএম ডিজ এগুলোর ট্রিটমেন্ট, এটা পরীক্ষা আসে, এটা ট্রিটমেন্ট একটু আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে অ্যাগ্রেসিভ। এবার সে ইনফেকশন রিলেটেড গ্লোমেরুলাইটিস, এর মধ্যে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলাইটিস। ইউজুয়ালি কাদের হয়? চিলড্রেন বা ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে। Typically presents 10 days after a streptococcal infection or longer after a skin infection. তাহলে পেশেন্ট একটা সোর থ্রোট বা রেসপিরেটরি ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে, অথবা একটা স্কিন ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যে হিস্ট্রি থাকবে এটা কিন্তু মানে অ্যাটলিস্ট 10 ডেজ আগে হিস্ট্রি থাকতে হবে। যদি শর্ট হিস্ট্রি হয় সেক্ষেত্রে কিন্তু আবার আইজি নেফ্রোপ্যাথির দিকে চলে যাবে। ইনভেস্টিগেশন করলে আমরা কি কি পাইতে পারি? C3, C4 লেভেল কম থাকতে পারে এখানে। তারপর হচ্ছে এএসওর টাইটটা বেশি থাকতে পারে যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়। আর রেনাল বায়োপসি করলে আমরা কি পাবো? সাব এন্ডোথেলিয়াল অ্যান্ড সাব এপিথেলিয়াল ইমিউনোডিপোজিশন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এপিথেলিয়াল, সাব এপিথেলিয়াল এবং সাব এন্ডোথেলিয়াল দুইটাই থাকবে। লো C3 এবং C4 মানে লো সেরাম কমপ্লিমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোনো পেশেন্ট যদি গ্লোমেরুলার নেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা C3, C4 লেভেলটা দেখি, এবং এটা যদি কম থাকে লো C3, C4, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিসটা কিন্তু ডায়াগনোসিসের লিস্টটা শর্ট হয় আর কি। সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল অল্প কিছু ডিফারেন্সিয়াল আসবে। তাহলে কোন কোন গ্লোমেরুলাইটিস কমপ্লেন লেভেলটা কমে যায় এটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনফেকশন রিলেটেড আর একটা হচ্ছে ইনফ্লামেশন রিলেটেড বলা যেতে পারে। ইনফেকশনের জন্য মনে রাখবো একটা হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলাইটিস, আর একটা হচ্ছে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্পেশালি এন্ডোকার্ডিটিস মানে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস। তাহলে দুইটা ইনফেকশন পাইলাম, আর দুইটা ইনফ্লামেটরি বা দুইটা রিউমাটোলজিক্যাল কন্ডিশন মধ্যে আছে এসএলই আর ক্রায়োগ্লোবুলিনমিয়া। চারটা হলো। আর ফিফথ হচ্ছে মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস কমপ্লিমেন্টারি। তাহলে এই পাঁচটা কন্ডিশনে
গ্লোমেরুলার সাথে C3C4 লেভেলটা কম থাকবে। এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে। এবার আসি পরীক্ষা যেগুলো এসবি আসে, সিঙ্গেল বেস্ট আসে, এর মধ্যে কয়েকটা এখানে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে নেফ্রোটিক চিহ্ন হলে আমরা চিন্তা করবো কি মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, বড়দের ক্ষেত্রে নেফ্রোটিক চিহ্ন হলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। পেশেন্টের যদি শর্ট হিস্ট্রি অফ ইনফেকশনের থাকে, রেসপিরেটরি ইনফেকশন, এর সাথে নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকে, তাহলে আইজি নেফ্রোপ্যাথি চিন্তা করবো। আর যদি হিস্ট্রিটা লং হয় তাহলে আমরা চিন্তা করবো পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলাইটিস বা র্যাপিড প্রগ্রেসিভ গ্লোমেরুলাইটিস। সরি, র্যাপিডলি হয় না, পোস্ট হিস্টোরিক্যাল গ্লোমেরুলাইটিস হবে। এর পাশে এই সবগুলো এতক্ষণ যে ডিসকাশন হলো এগুলাকে ইন এ নাটশেল একটা বক্স আপ আলাদা করা হয়েছে। তাহলে গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে হলমার্ক ফিচার্স কি? প্রোটিনিউরিয়া। আর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ গ্লোমেরুলাইটিস বা গ্লোমেরুলার ব্লিডিং, এটা হচ্ছে আরবিসি কাস্ট বা ডিসমরফিক আরবিসি। এটা আমরা দেখবো কিভাবে? বাই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। আর নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রন সিন্ড্রোম না, নেফ্রোটিক সিন্ড্রোম হবে। নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে ইউনিভার্সাল ফিচার্স কি? রেনাল সোডিয়াম রিটেনশন ডিউ টু সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিজম। তাহলে এতক্ষণ আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলোর ক্ষেত্রে আমরা আরেকটু এখানে আবার ডিসকাস করবো ইন এ নাটশেল। তাহলে এক ফার্স্ট হচ্ছে পেশেন্টের যদি নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকে, মানে অনলি প্রোটিনুরিয়া আছে, এটা একটা টাইপ হইতে পারে। দেন একটা হইতে পারে মাইল্ড গ্লোমেরুলার প্রেজেন্টেশন, পেশেন্টের প্রোটিনুরিয়া থাকবে, হেমোসিরিয়া থাকবে, আর স্লোলি প্রোগ্রেশন থাকবে। আর একটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলার প্রেজেন্টেশন, সেক্ষেত্রে প্রোটিনুরিয়া, হেমাচুরিয়া এর সাথে র্যাপিড ডিটারেশন অফ রেনাল ফাংশন বা রেনাল ফেইলার বা ইনকেস ক্রিয়েটিন থাকবে। তাহলে নেফ্রোটিকের ক্ষেত্রে আমরা বললাম তিনটা, মিনিমাল চেঞ্জ, মেমব্রেনাস এন্ড ফোকাস সিগমেন্টাল। মিনিমাল চেঞ্জের ক্ষেত্রে পেশেন্টরা থাকবে ইয়ং পেশেন্ট বা চিলড্রেন। বায়োপসি করলে লাইট মাইক্রোস্কোপি নর্মাল থাকবে, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ফিউশন অফ পোরোসাইট ফুড প্রসেস থাকবে। ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো, স্টেরয়েডে খুব ভালো রেসপন্স করে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হবে বয়স্কদের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রাইমারি যে ডিজিজ সেখানে অ্যান্টিবডি ফর্মেশন হয় ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1 এর এগেইনস্টে, এই সেলে DQA1 এর ক্ষেত্রে থাকতে পারে। আর সেকেন্ডারি কজের ক্ষেত্রে পেশেন্টের ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, লাইক পেনিসিলামাইন অথবা ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস, লাং ক্যান্সার অথবা এসএলই হিস্ট্রি থাকতে পারে। ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? থিকেনিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড গ্রানুলার সাবএপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন। ট্রিটমেন্ট হচ্ছে এসএনএটার বা এআরবি। আর এফএসজিএস এর ক্ষেত্রে আমরা বলছিলাম এইচ দেওয়া না করে এইচআইভি ইনফেকশন, হেরোইন, হাই বিএমআই এন্ড হাইপারটেনশন। মাইল্ড জিএন এর ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন ছিল তিনটা: হাইজিন নেফ্রোপ্যাথি, হেনার-সন্ডেন পারপা এন্ড মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস। হাইজিন নেফ্রোপ্যাথির ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি থাকবে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের অথবা লিভার ডিজিজ বা সিলিয়াক ডিজিজ হিস্ট্রি থাকতে পারে। ইনজেকশন করলে আমরা কি পাবো? মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স এবং সেলটা বেশি থাকবে, আর মেসেঞ্জিয়াল আইজিএ এন্ড সি3 ডিপোজিশন থাকবে। ট্রিটমেন্ট এস ইনহিবিটর অর এআরবি। হেনার-সন্ডেন পারপার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পেট সেল র্যাশ থাকবে অন বার্টোকাল লোয়ার লেগ, সাথে অ্যাবডোমিনাল পেইন, আর্থালজিয়া বা হেমাসিয়া থাকতে পারে, হেমাসিয়া থাকবে। ইনভেশন করলে একই ফাইন্ডিংস পাবো আইজি নেফ্রোপ্যাথির মতো। মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রির মধ্যে থাকবে সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, হেপাটাইটিস সি অর ক্রায়োগ্লোবুলিনার হিস্ট্রি থাকতে পারে। আরপিজিএন এর মধ্যে আমরা বলছিলাম মেইনলি পড়বো হচ্ছে তিনটা: অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা গুডপাস্তুর, তারপর হচ্ছে ভাস্কুলাইটিস, আর একটা হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলাইটিস। অ্যান্টি জিবিএম এটা মেইনলি আছে থাকে হচ্ছে এই সেলে DR15 এর সাথে, আর এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয় আলফা চেইন অফ টাইপ 4 কোলাজেন ইন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এখানে পেশেন্টের প্রেজেন্টেশন থাকে হচ্ছে পালমোনারি হেমোরেজ বা হিমোপ্টাইসিস থাকে, সাথে আরপিজিএন। আর রেনাল বায়োপসি করলে আমরা পাবো হচ্ছে লিনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ এর সাথে গ্লুকোকর্টিকয়েডস এন্ড সাইক্লোফসফামাইড। দেন হচ্ছে ভাস্কুলাইটিসের মধ্যে আমরা বলছিলাম দুইটা, একটা হচ্ছে সিয়াঙ্কা মেডিটেড যেটা হচ্ছে গ্যানোমেটাইটিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা ওয়েজেনাস গ্যানোমেটাইটিস, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। এর মধ্যে জিপিএটা আমাদের থাকবে হচ্ছে সিয়াঙ্কা পজিটিভ থাকবে, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস থাকবে পিয়াঙ্কা পজিটিভ। আর প্রেজেন্টেশনের মধ্যে আমরা আলাদা করতে পারি, জিপি এর ক্ষেত্রে ইউজুয়ালি ইএনটি ইনভলভমেন্ট থাকে, মানে এখানে স্যাডেল নোজ, নেজাল ক্যাস্টিং বা নেজাল ডিফর্মিটি এই ধরনের হিস্ট্রি থাকতে পারে, অথবা পেশেন্টের এপিস্টেক্সিস, অটাইটিস মিডিয়া এই ধরনের হিস্ট্রি থাকবে।
সাথে পেশেন্টের পালমোনারি হেমারেজ বা হেমোটাইটিস থাকতে পারে। মাইক্রোস্কোপিক পলিএনজাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি এই ধরনের নেজাল বা ইয়ার বা থ্রোট ইনভলভমেন্ট এগুলো ইউজুয়ালি করতে থাকে না। পালমোনারি হেমারেজটা ইউজুয়ালি লেস কমন। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্টেশন থাকে হচ্ছে আরপিজিএন এর সাথে পি অ্যাঙ্কা পজিটিভ থাকে। আর পোস্ট ইনফেকশন গ্লোমেরুলাইটিস এক্ষেত্রে পেশেন্ট একটা সোর থ্রোট বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা স্কিন ইনফেকশন হিস্ট্রি থাকবে, এবং এক্ষেত্রে হিস্ট্রি থাকবে মোর দ্যান 10 ডেজ বা উইক্সের আগের হিস্ট্রি। আর আমরা যদি বায়োপসি করি সেক্ষেত্রে আমরা সাব এন্ডোথেলিয়াল এবং সাব ইপিথেলিয়াল ইমিউনোডিভিশন পাবো। তাহলে এক্ষেত্রে দুই জায়গায় ডিভিশন হবে। এরপর আবার শর্টকাট করে একটু দেওয়া আছে একই কথা, বইতে আবার লেখা হয়েছে। এরপর এসে আমাদের রিনাল বায়োপসি ফাইন্ডিংস। তাহলে এটা অনেক সময় একটু কঠিন লাগে, এখানে এটা আলাদা একটা বক্স আছে। রিনাল বায়োপসিতে আমরা কি কি দেখবো? আমরা বলছিলাম লাইট মাইক্রোস্কোপি করে দেখবো, ইলেকট্রন মাইক্রোস্কোপি করবো, আর একটা ইমিউনোফ্লুরেসেন্স করবো। মিনিমাম সাইজ নেফ্রোপ্যাথি ক্ষেত্রে লাইট মাইক্রোস্কোপি আমরা কিছুই পাবো না। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার ক্ষেত্রে আমরা পাবো সিগমেন্টাল স্ক্লেরোসিস, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে পাবো ডিফিউজ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে তিনটা ক্ষেত্রেই ফুড প্রসেস ইফেসমেন্ট বা পোডোসাইট ড্যামেজ পাওয়া যাবে। এক্সেপশন হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এখানে সাব এপিথেলিয়াল ডিপোজিশন পাওয়া যাবে, এবং এই ডিপোজিশনটা অ্যাপিয়ারেন্স থাকছে স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স। আর ইমিউনোফ্লুরেসেন্স করলে আমরা মিনিমাম সাইজ রিজ বা মিনিমাম সাইজ নেফ্রোপ্যাথি কিছুই পাবো না। ফোকাল সেগমেন্টাল আইজিএম এবং সি3 ডিপোজিশন থাকতে পারে, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে গ্রানুলার আইজিজি এন্ড সি3 ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এবং এটা থাকবে হচ্ছে সাব এপিথেলিয়াল প্যাটার্নে, সাব এপিথেলিয়াল গ্রানুলার ডিপোজিশন। এরপর আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমরা যদি মাইক্রোস্কোপি করি তাহলে দেখবো মেসেঞ্জিয়াল সেল এবং ম্যাট্রিক্স পলিফারেশন, আর যদি ইমিউনোফ্লুরেসেন্স করি সেক্ষেত্রে আমরা দেখবো মেসেঞ্জিয়াল আইজিএ ডিপোজিশন। মেমব্রেনাল প্রলিফেরেটিভ গ্লোমেরুলাইটিস, এটা আমরা বলছিলাম পরীক্ষা কম আসে, তবে যদি কেউ পড়ে দেখতে চান তাহলে এখানে পড়ে দেখতে পারেন। টাইপ 1 যেটা, সেখানে হচ্ছে যে ট্রাম লাইন বা রিয়েল ট্র্যাক অ্যাপিয়ারেন্স থাকে, আর ডিপোজিশন থাকে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন। আর টাইপ 2 যেটা, সেখানে থাকে হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস ডিপোজিশন। পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলাইটিস এবং লুপাস নেফ্রাইটিস, এই দুটার ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকে হচ্ছে আরপিজিএন লাইক প্রেজেন্টেশন। এখানে যদি আমরা মাইক্রোস্কোপি করি তাহলে হচ্ছে লাইট মাইক্রোস্কোপিতে পোস্ট স্ট্রোককালের ক্ষেত্রে আমরা পাবো ডিফিউজ হাইপারসেলুলারিটি, আর লুপাসের ক্ষেত্রে ডিপেন্ড করবে যে পেশেন্টের কোন স্টেজ আছে তার উপরে। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আমরা পোস্ট স্ট্রোকাল যেটা, সেখানে পাবো সাব এপিথেলিয়াল হাম্প, আর লুপাসের ক্ষেত্রে সব জায়গায় ডিপোজিশন থাকবে মেসেঞ্জিয়াল, সাব এন্ডোথেলিয়াল এন্ড সাব এপিথেলিয়াল ডিপোজিশন। ইমিউনোফ্লুরেসেন্স করলে স্ট্রোকালের ক্ষেত্রে বলা হয় স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, এখানে ডিপোজিশন থাকে হচ্ছে আইজিজি এন্ড সি3। আর লুপাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে বলে ফুল হাউস, এখানে সব অ্যান্টিবডি থাকবে, আইজিজি, এ, এম, সি3, সি1 সব ধরনের ডিপোজিশন থাকতে পারে। এরপর হচ্ছে যে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, এখানে হচ্ছে মাইক্রোস্কোপে আমরা পিসেন্ট দেখতে পারি, কোনো ডিপোজিশন থাকবে না, আর এখানে হচ্ছে আইজিএ থাকবে হচ্ছে লিনিয়ার প্যাটার্নে অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এরপর হচ্ছে ইমিউনোকমপ্লেক্স মেরিট যেটা আইপিজেন টাইপ 2, এই ক্ষেত্রে ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন থাকতে পারে, গ্রানুলার ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন থাকতে পারে। এই টাইপ 2 এর মধ্যে এই যে লুপাস, পোস্ট স্ট্রোকাল এগুলো আসবে আবার। আর পোস্ট ইমিউনো বা টাইপ 3, এটা হচ্ছে যেটা আনকমিডিয়েট, তাহলে এই ক্ষেত্রে আমরা পিসেন্ট পাইতে পারি, তবে কোনো ডিপোজিশন বা ইমিউনোফ্লুরেসেন্স করলে কোনো অ্যান্টিবডি ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন পাওয়া যাবে না। তো এই বক্সটা আমাদের এফসিএস এর জন্য খুব একটা দরকার নাই, এটা মেইনলি আছে এমআরসি পরীক্ষাগুলোতে যে প্যাটার্নগুলো বলা হলো, যে ট্রাম লাইন বা রেল ট্র্যাক অ্যাপিয়ারেন্স, স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, তারপর সাবিফিল হাম্প, এই ধরনের কথাগুলো এমআরসি পরীক্ষার সময় বায়োস্ট্যাটিক্স লেখা থাকে। এফসিএস এর জন্য এই বক্সটা না পড়লেও সমস্যা নাই, আগে যে ডিসকাশনগুলো করা হয়েছে এই ডিসকাশন থেকে পরীক্ষা অ্যান্সার করা যাবে। ওকে, তাহলে আজকে আমাদের ডিসকাশন আসলে এই পর্যন্তই। কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।